বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এমন টপিক নিয়ে আলোচনা করার জন্য বসলাম যেটা আমাদের সাক্ষ্য আইনের মধ্যে, শুধু সাক্ষ্য আইন না, সিভিল প্রসিডিউর কিংবা ক্রিমিনাল প্রসিডিউর, সাক্ষ্য আইন, সব জায়গায় খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ইস্যু, ফ্যাক্ট ইন ইস্যু, ইস্যু কিংবা ফ্যাক্ট ইন ইস্যু। এই ফ্যাক্ট ইন ইস্যু কিংবা ইস্যু এত কমপ্লেক্স করে আমরা উপস্থাপন করি যে মূল বিষয়টা থেকে আমরা অনেক বিচ্যুত হয়ে যাই। আমি আজকে চেষ্টা করব এই বিষয়টাকে খুব সাদামাটাভাবে উত্থাপন করার জন্য। এজন্য আমি বেশি প্রশ্ন নির্ধারণ করিনি, শুধু দুটো প্রশ্ন আলোচনা করব। নাম্বার 1, হোয়াট ইজ অ্যান ইস্যু, অ্যান্ড নাম্বার 2, হোয়ার ক্যান অ্যান ইস্যু বি ফাউন্ড। কোথায় ইস্যু পাওয়া যায়, ইস্যু কাকে বলে এবং কোথায় আমরা ইস্যু পাই। প্রথম প্রশ্ন হচ্ছে ইস্যু কাকে বলে। একটা মামলায় আমরা খুব সিম্পলি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। খুব মনোযোগ সহকারে লেকচার শুনতে হবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। ইস্যু কিংবা বিচার্য বিষয়, আমরা বলি এই মামলায় ইস্যু কি, এই মামলাতে বিচার্য বিষয় কি, এই মামলার ফ্যাক্ট ইন ইস্যু কি, এইরকম শব্দগুলো আমরা প্রায় শুনে থাকি। আসলে ইস্যু বিষয়টা কি? ইস্যু কিংবা বিচার্য বিষয় হচ্ছে সেটা যেটা এক পার্টি স্বীকার করবে এবং অপর পার্টি ডিনাই করবে। তাহলে প্রথম একটা এলিমেন্ট পেলাম, যে ইস্যু মিনস এনিথিং হুইচ ইজ অ্যাসার্টেড বাই ওয়ান পার্টি অ্যান্ড ডিনাইড বাই অ্যানাদার। দিস ইজ অ্যান ইস্যু। যেমন একটা মামলাতে এক পার্টি বলল যে তিনি খুন করেছেন, অপর পার্টি বলল আমি খুন করিনি। তাহলে ইস্যু হচ্ছে এখানে মার্ডার বা খুন। কে খুন করেছে এটা হচ্ছে ইস্যু, সে নাকি সে। তাহলে একটা মামলাতে যদি বলে মিস্টার এ খুন করেছে, মিস্টার এ বললো হ্যাঁ আমি খুন করেছি, তাহলে হিয়ার ইজ নো ইস্যু, সেখানে কোনো ইস্যু নাই, কারণ দুই পার্টি স্বীকার করে নিয়েছে। তাহলে মামলা ইস্যু কেন গুরুত্বপূর্ণ? কারণ ইস্যুগুলোই মূলত ইন অ্যাকর্ডেন্স অফ, আমরা যদি সিপিসি বলি, ইন অ্যাকর্ডেন্স অফ অর্ডার 14 অনুযায়ী ইস্যুগুলোকে কোর্ট আগে নির্ধারণ করে, পয়েন্ট অনুযায়ী লিখে রাখে যে এই মামলাতে কতগুলো ইস্যু, দেন ট্রায়াল শুরু করে, দেন মামলার প্রসিডিং শুরু করে। কোর্টকে তো আগে প্রিপারেশন নিতে হবে যে এই মামলার 4টা ইস্যু। কি কি 4টা ইস্যু? সে জমির মালিক কিনা, এই জমি সে কতদিন ধরে ভোগ দখল করছে, এই জমির তার কোনো উত্তরাধিকার আছে কিনা। ধরে নেই এই মামলার 3টা ইস্যু। তাহলে এই 3টা ইস্যু কোর্ট আগে সিলেক্ট করবে, সেটেল করবে, দেন কোর্ট মামলার মূল প্রসিডিংসে চলে যাবে। তাহলে ইস্যু কি? আবার বলছি, এক পার্টি স্বীকার করবে, অপর পার্টি অস্বীকার করবে, সেটা ইস্যু। আমি আপনার বিরুদ্ধে মামলা করেছি, 50,000 টাকা পাবো। আপনি বলেছেন হ্যাঁ 50,000 টাকা পাবে, তাহলে এই মামলায় কোনো ইস্যু নাই, এটা কোনো মামলাই না। কোর্ট এখন শুধু জাজমেন্ট দিয়ে দেবে, কারণ হিয়ার ইজ নো ইস্যু। অন দ্য বেসিস অফ দ্য অ্যাকসেপ্টেন্স, অন দ্য বেসিস অফ দ্য অ্যাডমিশন, দ্য কোর্ট উইল ডিক্লেয়ার দ্য সুট প্রসিডিং। এই সুট প্রসিডিংটা কোর্ট ডিক্লেয়ার করে দেবে, বিকজ হিয়ার ইজ নো ইস্যু। কিন্তু আমি যদি বলি আমি আপনার কাছে 50,000 টাকা পাবো, আপনি যদি বলেন যে না আপনি আমার কাছে কোনো টাকা পাবেন না, তাহলে এই মামলায় একটি ইস্যু তৈরি হলো। এখন মামলা কন্টিনিউ করবেন, আসলে কি টাকা পাবেন নাকি পাবেন না। তাহলে ইস্যু মানে হচ্ছে এক পার্টি স্বীকার করবে, অপর পার্টি ডিনাই করবে। এটা হচ্ছে প্রথম এলিমেন্ট ইস্যু, যে অ্যাসার্টেড বাই ওয়ান পার্টি অ্যান্ড ডিনাইড বাই অ্যানাদার। অনেক কমপ্লেক্স মনে হচ্ছে, আসলে খুব সিম্পল। দ্বিতীয় সেটা প্রশ্ন, স্যার অ্যাসার্টেড এবং ডিনাইড হলেই হলো? উত্তর হচ্ছে না, আরেকটা বিষয় থাকবে। সেটা হচ্ছে এলিমেন্ট নাম্বার 2। সেটা কি বলেছে? ক্রিয়েটস দ্য রাইটস অ্যান্ড লাইবিলিটি, ক্রিয়েটস দ্য রাইটস অ্যান্ড লাইবিলিটি অফ দ্য পার্টি। এইটা তাহলে 2 নম্বর। প্রথম কি? অ্যাসার্টেড বাই ওয়ান পার্টি অ্যান্ড ডিনাইড বাই অ্যানাদার, অর্থাৎ এক পার্টি স্বীকার করবে, অপর পার্টি সেটাকে অস্বীকার করবে। সেকেন্ড এলিমেন্ট হলো যে এটা কিছু রাইট লাইবিলিটি তৈরি করবে। এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। আমি মনে করি এক্সাম্পল ইজ দ্য বেস্ট ওয়ে টু এক্সপ্লেইন অর টু ডিসকাস সামথিং। এক্সাম্পল হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এক্সাম্পলটা আমরা দেখি। আমি বললাম যে আপনি আমার ভাইকে বন্দুক দিয়ে খুন করেছেন। কোর্টে বললাম, আমি কি বলে প্রসিকিউশন, আপনি হচ্ছেন আসামি পক্ষ। আপনি বলেছেন যে আমি খুন করেছি, তবে বন্দুক দিয়ে না, আমি ছুরি দিয়ে খুন করেছি। দেখেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এখানে বোধহয় একটা ইস্যু আছে। এক পার্টি যেহেতু বলছে যে আমি খুন করেছি ছুরি দিয়ে, আরেক পার্টি বলেছে না আপনি বন্দুক দিয়ে খুন করেছেন,
তাহলে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে এখানে একটা ইস্যু আছে, কারণ স্যার তো বলেছেন প্রথমে যে অ্যাসার্টেড বাই ওয়ান পার্টি ডিনাইড বাই অ্যানাদার পার্টি, এক পার্টি স্বীকার করেছে এক পার্টি অস্বীকার করেছে। এখানে ইস্যু হওয়ার কথা অস্ত্র কিংবা ইস্যু হওয়ার কথা উইপেন, কোন অস্ত্র দিয়ে তাকে খুন করেছে, এখানে ইস্যু হওয়ার কথা ছিল অস্ত্র। কিন্তু এটা কি কোনো রাইট লাইবিলিটি তৈরি করছে? খুন করার ক্ষেত্রে ছুরি দিয়ে খুন করলে কি শাস্তির মাত্রা একরকম, কিংবা বন্দুক দিয়ে খুন করলে শাস্তির মাত্রা অন্যরকম হচ্ছে? হয় এরকম? পেনাল কোডে কি কোথাও বলা আছে যে বন্দুক দিয়ে মার্ডার করলে তার পানিশমেন্ট হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট, কিংবা হচ্ছে ছুরি দিয়ে মার্ডার করলে তার কি বলে ডেথ পেনাল্টি? এইরকম কিছু বিষয় কি পেনাল কোডে আছে? উত্তর হচ্ছে না। যেহেতু নাই, তাহলে অ্যাসার্টেড এবং ডিনাইড এখানে হলো, কিন্তু একটা জিনিস হলো না, সেটা হচ্ছে এখানে লাইবিলিটির হেরফের হচ্ছে না, অর্থাৎ পানিশমেন্টের হেরফের হচ্ছে না। তাহলে হের ইজ নট ইস্যু, এখানে কোনো ইস্যু নাই। তাহলে দুইটা জিনিস থাকতে হবে, কি সেটা? এক পার্টি স্বীকার অপর পার্টি অস্বীকার। দ্বিতীয় হচ্ছে লাইবিলিটিকে বাড়াবে কমাবে। এখন লাইবিলিটিকে বাড়ানো কমানো মানে কি? লাইবিলিটিকে বাড়ানো কমানো মানে হচ্ছে পানিশমেন্টকে হেরফের করা, যেটা শাস্তি সেটার মাত্রাকে হেরফের করা। যেমন আমি যদি বলি আপনি আমার ওয়ালেট কিংবা আমার মোবাইল ফোন চুরি করেছেন আমার বাসায়, তিনজন বন্ধু নিয়ে এসে এটা নিয়ে গেছেন জোর করে। আপনি বললেন যে না, আপনার জিনিস আমি দস্যুতা করেছি কিন্তু বাসায় না, এটা রাস্তায়। এখন দেখেন এখানে ইস্যু কি? এখানে ইস্যু হচ্ছে প্লেস, কোথায় ওয়ালেট কিংবা ফোনটা চুরি হয়েছে কিংবা দস্যুতা হয়েছে, এটাই তো। তার মানে প্লেসটা ইস্যু হওয়ার কথা। এখন কোশ্চেন হচ্ছে আমাদের আগে দেখতে হবে, বাসায় চুরি করলে কি শাস্তির হেরফের আছে? বাসায় দস্যুতা করলে কি শাস্তির হেরফের আছে? রাস্তায় দস্যুতা করলে কি শাস্তির হেরফের আছে? উত্তর হচ্ছে ইয়েস, আছে। পেনাল কোডে এই বিষয় বলা আছে যে যখন একজন মানুষ বাড়িতে গিয়ে দস্যুতা করবে তখন তার শাস্তির মাত্রা বেড়ে যাবে, আর যখন একজন ব্যক্তি রাস্তায় দস্যুতা করবে তখন তার শাস্তির মাত্রা কমে যাবে। তাহলে প্লেস এখানে একটা ইস্যু হচ্ছে। দুইটা জিনিস দিয়ে টেস্ট করব। পার্টিরা দুই পার্টি স্বীকার করলে ইস্যু থাকবে না, 1 নম্বর সূত্র। দুই পার্টি অস্বীকার করলেও ইস্যু থাকবে না, সূত্র। এক পার্টি স্বীকার করতে হবে, অপর পার্টি অস্বীকার করতে হবে, 1 নম্বর সূত্র। সেকেন্ড সূত্র হচ্ছে এটা দিয়ে রাইট লাইবিলিটিকে হেরফের হবে, পানিশমেন্টের হেরফের হবে, তাহলে ইস্যু হবে। দুইটা জিনিস। আরো এক্সাম্পল দেওয়া যাবে। একজন ব্যক্তি বলেছে হ্যাঁ আমি আপনার বাসায় চুরি করছি কিন্তু দুপুরবেলা। অপর পার্টি বলেছে না, আপনি আমার বাসায় চুরি করেছেন কিন্তু রাত্রিবেলা। এখানে টাইমটা ইস্যু কিনা? আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে হ্যাঁ টাইম তো ইস্যু হওয়ার কথা। উত্তর হচ্ছে ইয়েস, এখানে টাইম ইস্যু হবে। কারণ রাত্রে চুরি করলে পেনাল কোডে একরকম শাস্তি, দিনের বেলা চুরি করলে একরকম শাস্তি। তাহলে আবার বলছে এই মামলাতে ইস্যু আছে। তাহলে কখন ইস্যু তৈরি হচ্ছে কখন ইস্যু তৈরি হচ্ছে না, এটা আমরা দুইটা জিনিস দিয়ে টেস্ট করব। প্রথমত পার্টির এক পার্টি স্বীকার করবে, অপর পার্টি অস্বীকার করবে। সেকেন্ড হচ্ছে সেটা দিয়ে রাইট এবং লাইবিলিটি অর্থাৎ পানিশমেন্টকে হেরফের হবে। সেকশন 3-তে অফ এভিডেন্স অ্যাক্ট, সেখানে ইস্যুর যে ডেফিনেশন দেওয়া আছে আমি যেটা বলেছি সেটাই বলা আছে, শুধু লিগ্যাল কিছু টার্ম দিয়ে। সেখানে কি বলা আছে যে দ্য এক্সপ্রেশন ফ্যাক্ট ইন ইস্যু হচ্ছে সেটাই মিনস অ্যান্ড ইনক্লুডস, যেটা অন্তর্ভুক্ত করবে এনি ফ্যাক্ট, এমন কোন ঘটনাকে, উইচ ইদার বাই ইটসেলফ, সেটা নিজে নিজে হোক, অর ইন কানেকশন উইথ আদার ফ্যাক্টস, অন্যান্য ফ্যাক্টের সঙ্গে কানেকশন করে হোক, যেটাই করে হোক না কেন, দ্য এক্সিস্টেন্স অর্থাৎ অস্তিত্ব, নন এক্সিস্টেন্স অর্থাৎ অনস্তিত্ব, নেচার অর্থাৎ প্রকৃতি, অর এক্সটেন্ট বা পরিধি, অফ এনি রাইট লাইবিলিটি অর ডিসেবিলিটি, যেটা রাইট লাইবিলিটি ডিসেবিলিটিকে তৈরি করবে। তাহলে আবার বলছি, ইস্যু মানে হচ্ছে এমন কিছু, সেটা নিজে নিজে হোক কিংবা অপর কোনো ঘটনার সাথে সম্পৃক্ত হয়ে হোক, সেটা মূলত রাইট লাইবিলিটি ডিসেবিলিটিকে বাড়াবে কমাবে, যেটা আমি একটু আগে বললাম। কি বললাম? যেটা মূলত পানিশমেন্ট কিংবা রাইট লাইবিলিটিকে বাড়াবে কমাবে। এরপর বলেছে অ্যাসার্টেড অর ডিনাইড ইন এনি সুট অর প্রসিডিং নেসেসারি ফলোস, যেটা মূলত এক পার্টি এবং অপর পার্টি, এক পার্টি স্বীকার করবে অপর পার্টি অস্বীকার করবে। এই যে লিগাল ডেফিনেশন, এটা কি সিম্পলি আমি বলার চেষ্টা করছি যে ইস্যু মানে হচ্ছে সেটাই যেটা দুইটা এলিমেন্ট থাকবে, এক পার্টি স্বীকার এবং অস্বীকার করবে, এবং সেকেন্ড এলিমেন্ট হচ্ছে যেটা দিয়ে পার্টি রাইট এবং লায়াবিলিটি হেরফের করবে। এবার আমরা 3-4টা এক্সাম্পল আলোচনা করি যেখানে আমরা দেখার চেষ্টা করবো এই মামলা ইস্যু আছে কিনা। ফার্স্ট কোশ্চেন, একজন ব্যক্তি মিস্টার এ, তিনি বি কে মার্ডার করেছেন। এখন কোশ্চেন হচ্ছে
এই সময়ে এর কারণে বি মারা গেছে কিনা, অর্থাৎ এটা ইস্যু কিনা। এ বলেছে আমি মার্ডার করিনি, বি বলেছে, বির উকিল বলেছে যে সে আমার মক্কেল বি কে মার্ডার করেছে, অর্থাৎ এ কি সে পার্সন কিনা। উত্তর হচ্ছে এটা ইস্যু কিনা। মিস্টার এ এই মামলায় মূল অফেন্ডার কিনা, এটা ইস্যু কিনা। উত্তর ইয়েস, কারণ এ বলেছে আমি মার্ডার করিনি। তাহলে একটা হলো, এক পার্টি স্বীকার করছে যে তুমি মার্ডার করেছ, এ বলেছে আমি মার্ডার করিনি, তাহলে একটা হলো ইস্যুর। 2 নম্বর হচ্ছে এখানে রাইট লাইবিলিটি বাড়াবে কমাবে কিনা। উত্তর হচ্ছে যদি প্রমাণ হয় এ মার্ডার করেছে তাহলে এর শাস্তি হবে, আর যদি প্রমাণ হয় এ মার্ডার করেনি তাহলে এর শাস্তি হবে না, তাহলে রাইট লাইবিলিটি বাড়াচ্ছে কমাচ্ছে তার অস্তিত্বটা। এখানে এটা একটা ইস্যু। এ বলেছে আমি মার্ডার করেছি, কিন্তু বি আমাকে এক্সাইট কিংবা ইনসাইট করে দিয়েছে, প্রভোগ করে দিয়েছে। এই মামলাতে ইস্যু আছে কিনা। এ বলেছে, বি বলেছে, বির উকিল বলেছে বা বির অ্যাডভোকেট বলেছেন যে এ আমার মক্কেলকে মেরেছে, এ বলেছে ইয়েস আমি তার মক্কেলকে মেরেছি, কিন্তু বি প্রথমে আমাকে ইনসাইট করে দিয়েছিল, উত্তেজিত করে দিয়েছিল, আমি এই জন্য তাকে মেরে ফেলেছি। এই মামলা ইস্যু আছে কিনা। প্রথম টেস্ট, এ বলেছে যে আমি মার্ডার করেছি, এ বলেছে আমি তাকে মেরে ফেলেছি, হি ওয়াজ কিল্ড বাই মি। বীর উকিলও বলেছে সে মেরেছে, তাহলে প্রথমটা মিলে গেল না, কারণ আমি প্রথমে বলেছি অ্যাসার্টেড বাই ওয়ান পার্টি ডিনাইড বাই অ্যানাদার, তাহলে এটা ইস্যু হওয়ার কথা না। কিন্তু 2 নম্বর যেটা এ বলেছে যে সে আমাকে প্রভোগ করেছে, প্রভোগ করলে মৃত্যু ঘটালেও শাস্তির হেরফের হয়, কারণ আমরা প্রভোকেশন যখন দেখেছি 300 পেনাল কোডের 300-এ দেখেছি যে প্রভোকের বিষয় থাকলে সেটা কালপাবল হোমিসাইড হয়, অর্থাৎ কোনো একটা মামলায় যদি কেউ উত্তেজিত করে দেয় তাহলে সেটা হচ্ছে দণ্ডনীয় নরহত্যা, এর শাস্তি হচ্ছে সর্বোচ্চ লাইফ ইমপ্রিজনমেন্ট, 10 বছর হতে পারে। আর যদি প্রভোকেশন না থাকে তাহলে সেটা মার্ডার, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, ডেথ পেনাল্টি, লাইফ ইমপ্রিজনমেন্ট হতে পারে। তাহলে প্রভোকেশনের অস্তিত্ব মূলত এই মামলাতে, মামলার যে প্রকৃতি, এই মামলার যে শাস্তি সেটাকে হেরফের করছে। প্রথমটা না থাকলে কি হবে, দ্বিতীয়টা তো আছে। প্রথমটা 2 পার্টি অ্যাসার্ট করছে, তাহলে এটা তো ইস্যু না হওয়ার কথা, কিন্তু দ্বিতীয়টা তো আছে, যে প্রভোগ করলে শাস্তির মাত্রা যেহেতু হেরফের করছে তাহলে সেটা এই মামলায় ইস্যু আছে। আরো এক্সাম্পল দেওয়া যাবে, এক পার্টি বলেছে যে সে আমার ভাইকে মেরে ফেলেছে, অপর পার্টি বলেছে আমি মেরে ফেলেছি কিন্তু ওই সময় আমার বয়স ছিল 7 বছর। এখানে বয়স কি ইস্যু কিনা। উত্তর হচ্ছে ইয়েস, মেরে ফেলেছে, তার মানে দুইটাই অ্যাসার্টেড, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ইস্যু নাই, কিন্তু বয়স 7 বছর হলে আমরা পেনাল কোডে জানি যে বিলো 9 ইয়ার্স, 9 বছরের নিচে কোনো বাচ্চা কোনো অফেন্স করলে দিস ইজ নট অ্যান অফেন্স ইন অ্যাকর্ডেন্স অফ দ্য জেনারেল এক্সেপশন অফ পেনাল কোড। পেনাল কোডের অধীনে এটা কোনো অফেন্সই না। তাহলে সে যদি প্রমাণ করতে পারে 7 বছর, অপর পার্টি যদি বলে যে না তোমার 7 বছর ছিল না, তোমার বয়স তখন 18 বছর ছিল, যেটাই হোক না কেন এই মামলাতে ইস্যু আছে, কারণ এই মামলাতে বয়স একটা ফ্যাক্ট, এই মামলাতে বয়স একটা বিচার্য বিষয়। কারণ বয়স যদি প্রমাণ হয় 7 বছর, তার কোনো শাস্তি হবে না। বয়স যদি প্রমাণ হয় তার বয়স 18 বছর ছিল, তাহলে তার শাস্তি হবে, বা 10 বছর হলেও তার শাস্তি হবে। কারণ আমরা জানি 9-এর নিচে হলে শাস্তি হয় না, 9-এর উপরে হলে শাস্তি হয়। তাহলে এখানে ইস্যু আছে। আচ্ছা, এছাড়াও আরো অনেক এক্সাম্পল দেয়া যাবে। একজন বলেছে যে স্যার সে আমার ভাইকে গুলি করে মেরেছে, অপর পার্টি বলেছে আমি মেরেছি, কিন্তু স্যার ওই সময় গুলিটা আমার বন্দুক থেকে ভুল করে চলে গেছে, আমি একটা পাখি মারতে গেছিলাম বা আমি একটা অন্য কাজ করতে গেছিলাম, বন্দুক পরিষ্কার করতে গেছিলাম, গুলি ভুলক্রমে অ্যাক্সিডেন্টালি চলে গেছে তার কাছে, গিয়ে সে মারা গেছে। এই মামলা ইস্যু আছে কিনা। প্রথম টেস্ট অ্যাসার্টেড, 2 পার্টি অ্যাসার্ট করছে, ইস্যু নাই প্রথম দিকে মনে হচ্ছে, ইস্যু না থাকার কথা। কিন্তু দ্বিতীয়টা আছে কি, সেটা ইন্টেনশন যদি থাকে, অপর পার্টি বলেছে ইন্টেনশনালি মেরেছে, আর এক পার্টি বলেছে না আমি ইন্টেনশনালি মারিনি, আমার হাত থেকে ভুলক্রমে চলে গেছে, তাহলে এটা টেস্ট হবে কিভাবে। এটা ইন অ্যাকর্ডেন্স অফ সেকশন 80 অফ দ্য পেনাল কোড। পেনাল কোডে বলে দেয়া আছে যদি অ্যাক্সিডেন্টালি কারো মৃত্যু ঘটে দিস ইজ নট অ্যান অফেন্স, এটার কোনো শাস্তি হবে না। আর যদি অ্যাক্সিডেন্টালি না ঘটে, ইন্টেনশনালি ঘটে, তাহলে ইট উইল বি কনসিডার্ড অ্যাজ দ্য পার্ট অফ দ্য কালপাবল হোমিসাইড অর পার্ট অফ দ্য মার্ডার,
এটা তখন কালপাবল হোমিসাইড হবে নাকি মার্ডার হবে আলাদা একটা বিষয় হবে। তাহলে ইন্টেনশনালি মেরেছি কি মারেনি এটা ইস্যু কিনা, উত্তর হচ্ছে এটা একটা ইস্যু। তাহলে আমরা আবার দেখছি টাইম ইস্যু মার্ডারের সময়, উত্তর হচ্ছে না। দিনে মার্ডার করলেও কোনো শাস্তি একই রকম, রাত্রে মার্ডার করলেও শাস্তি একই রকম, তাহলে টাইম মার্ডারের ক্ষেত্রে ইস্যু না। ডাকাতি সময় কি টাইম ইস্যু, উত্তর হচ্ছে ইয়েস, কারণ রাত্রে ডাকাতি করলে একরকম শাস্তি, দিনে ডাকাতি করলে একরকম শাস্তি। তাহলে রাত্রের বেলায় ডাকাতি করলে শাস্তি যেহেতু হেরফের হচ্ছে, তাহলে এখানে হচ্ছে টাইম একটা ইস্যু। ইন্টেনশনালি মেরেছে কি মারেনি, এখানে কি ইন্টেনশনটা ইস্যু কিনা, উত্তর হচ্ছে ইয়েস, কারণ ইন্টেনশনালি না মারলে একরকম শাস্তি, ইন্টেনশনালি মারলে একরকম শাস্তি। মারার সময় প্রভোগ করেছি কিনা, উত্তেজিত করেছি কিনা, এটার ক্ষেত্রে প্রভোকেশন কি ইস্যু কিনা, উত্তর হচ্ছে ইয়েস, কারণ প্রভোকেশন যদি দেয় তাহলে শাস্তির মাত্রা হেরফের হচ্ছে, প্রভোকেশন না দিলে শাস্তির মাত্রা হেরফের হচ্ছে। অস্ত্র দিয়ে, কোন অস্ত্র দিয়ে হচ্ছে আঘাত করে মেরেছে, এটার ক্ষেত্রে অস্ত্র ইস্যু কিনা, উত্তর হচ্ছে না, কারণ হচ্ছে পৃথিবীর সব অস্ত্র দিয়ে মারলে একরকম শাস্তি। তাহলে আমরা বোধহয় আলোচনা করতে পেরেছি যে ইস্যু বিষয়টা কি। দুইটা জিনিস আবার মনে রাখতে হবে, ইস্যুর ক্ষেত্রে এক পার্টি স্বীকার করবে, অপর পার্টি অস্বীকার করবে, হয় এটা থাকবে, অথবা যেটা থাকতে হবে যে এটা যেটা স্বীকার অস্বীকার করা হচ্ছে সেটা কি শাস্তির মাত্রা হেরফের করছে কিনা, শাস্তির মাত্রায় বা রাইট লায়াবিলিটিকে বাড়াচ্ছে কমাচ্ছে কিনা। দিস ইজ অ্যান ইস্যু। তাহলে আমরা প্রথম প্রশ্ন পেলাম হোয়াট ইজ অ্যান ইস্যু, ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে হোয়ার ক্যান এ ইস্যু বি ফাউন্ড, কোথায় ইস্যু পাওয়া যাবে, এটার উত্তর হচ্ছে ইস্যু পাওয়া যায় মূলত প্লিডিং, মামলার পার্টির যে প্লেইন্ট কিংবা রিটেন স্টেটমেন্ট অর্থাৎ আরজি, জবাব কিংবা এফআইআর কিংবা চার্জশিট কিংবা তাদের যে ক্রস এক্সামিনেশন অর্থাৎ প্রেজেন্টেশন, তাদের যে হিয়ারিং এর সময় তাদের যে বক্তব্য কিংবা কোনো চুক্তি, এগুলো থেকে ইস্যু নির্ধারণ করা যায়। তাহলে প্রশ্ন হচ্ছে কোথায় ইস্যু পাওয়া যায়, ইস্যু পাওয়া যায় পার্টিদের বক্তব্য থেকে হিয়ারিং এর সময়। কোথায় ইস্যু পাওয়া যায়, ইস্যু পাওয়া যায় বাদীর প্লেইন্ট থেকে। কোথায় ইস্যু পাওয়া যায়, ইস্যু পাওয়া যায় বিবাদী রিটেন স্টেটমেন্ট থেকে। কোথায় ইস্যু পাওয়া যায়, ইস্যু পাওয়া যায় এফআইআর থেকে। কোথায় ইস্যু পাওয়া যায়, ইস্যু পাওয়া যায় চার্জশিট থেকে। কোথায় ইস্যু পাওয়া যায়, ইস্যু পাওয়া যায় যে কোনো ডকুমেন্ট অথবা তাদের বক্তব্য থেকে, যেখান থেকে একজন ব্যক্তি স্বীকার এবং অস্বীকার করবে, সেখান থেকে ইস্যু পাওয়া যায়। যেমন আমি আমার প্লেইন্টে উল্লেখ করেছি যে সে আমার জমি দখল করেছে, অপর পার্টি বলেছে আমি তার জমি দখল করিনি। তাহলে এই ডকুমেন্টটা যখন কোর্টের সামনে প্রেজেন্ট করা হবে, কোর্ট এটা থেকেই বুঝবে যে এই মামলায় একটা ইস্যু আছে, তাহলে এটা ডকুমেন্ট থেকে ইস্যু হলো। আর কোথায়, কোর্টের সামনে যখন হিয়ারিং হচ্ছে, যখন হচ্ছে কোর্টে এক পার্টি আরেক পার্টিকে প্রশ্ন করছে, সেখান থেকে ইস্যু নির্ধারণ হতে পারে। তাহলে একটা মামলার যে কোনো জায়গা থেকে ইস্যু নির্ধারণ করা যেতে পারে। তাহলে আমাদের দুটো প্রশ্ন ছিল, হোয়াট ইজ কল্ড অ্যান ইস্যু, নাম্বার 1 কোশ্চেন হচ্ছে দ্য ডেফিনেশন অর মিনিং অফ ইস্যু, অ্যান্ড নাম্বার 2 হচ্ছে ওয়্যার ক্যান ইস্যু বি ফাউন্ড, কোথায় একটি ইস্যু পাওয়া যায়। সুপ্রিয়, ভালো থাকবেন। ইস্যু নিয়ে আরো কোনো কোশ্চেন থাকলে আপনাদের কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আশা রাখি সেটার উপরেও লেকচার আপলোড করার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।